চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি চলচ্চিত্র নির্মাতা সজল মাঝির কাছে। শুরুতে যা বলছিলাম, আপনার নির্মিত স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র গল্প সংক্ষেপ এবার পুরস্কার অর্জন করে, সে সম্পর্কে জানতে চাই। আমি বাংলাদেশ চলচ্চিত্র অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট থেকে সিনেমা নিয়ে পড়াশোনা মাত্র শেষ করলাম। ওখানকারই এক প্রযোজিত এবং ওদের একটা আমাদের একটা একাডেমিক কাজ ছিল গল্প সংক্ষেপ। ছবিটির গল্প এবং চিত্রনাট্য আমার লেখা, আর ডিরেকশন দিয়েছি আমি এবং আমার আরেকজন ক্লাসমেট অসীম সরকার। গল্প সংক্ষেপ নাম রাখার পেছনে কারণটা কি? দেশভাগ নিয়ে নির্মিত একটি চলচ্চিত্র। জি জি। তো দেশভাগের যেই মহাকাব্যিক ইতিহাস, মহাকাব্যিক যেই দুঃখ বেদনা, তার একটা ছোট্ট গল্প সংক্ষেপ হচ্ছে এই ছবিটি। গত বছর দেশভাগের 70 বর্ষ পূরণ হলো। জি। তো এই দেশভাগের এই 70 বর্ষে কোটি মানুষের দেশভাগ নিয়ে গল্প আছে, ব্যক্তিগত গল্প আছে। তো দেশভাগ নিয়ে এই ভারতীয় উপমহাদেশের কোটি মানুষের গল্পের একটা ছোট্ট অংশ হচ্ছে এইটা। কারা কারা অভিনয় করেছেন এই চলচ্চিত্রে? মূলত কোনো বানানো গল্প না, এইটা একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ছবি। এই ছবিটি যাকে ঘিরে গল্পটা এগিয়েছে তিনি হচ্ছেন ভারতীয় উপমহাদেশের একজন স্বনামধন্য অভিনেতা। সত্যজিৎ রায়ের সীমাবদ্ধ চলচ্চিত্রের নায়ক ছিলেন তিনি। বরুণচন্দ্র এই ছবির মূল চরিত্র ছিল। এছাড়াও বরুণচন্দ্র ছাড়া বাংলাদেশের বয়োজ্যেষ্ঠ অভিনেত্রী মিরানা জামান, বাংলাদেশের তরুণ অভিনেতা সাক্ষ্য শহীদ, এছাড়াও আমার আরও দুজন ক্লাসমেট এখানে অভিনয় করেছেন, শামীম এবং হিমু। এই যে এত চলচ্চিত্রের মধ্যে আপনার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি সেরা পুরস্কার পেল, আপনার অনুভূতি কেমন ছিল? একজন শিক্ষকের কথা বলতে হবে যিনি খুবই সাম্প্রতিক সময় মারা গেছেন, আলোকচিত্র শিল্পী আনোয়ার হোসেন টিচার ছিলেন। আনোয়ার হোসেন আমাদেরকে একটা কথা বলতেন, ওই কথাটা আমার পুরস্কার পাওয়ার পরে, উনি তখন মারা গিয়েছেন, ওই কথাটাই আমার সবার আগে মনে হয়েছে। স্যার বলেছেন, দেখো তোমরা যখন কখনো পুরস্কার পাবে এটা মনে রাখবে যে পুরস্কার হচ্ছে 10 মিনিট গ্লোরি, মানে তুমি যখন স্টেজ থেকে পুরস্কার নিয়ে নেমে যাবে এরপর আর পুরস্কারের কথা মনে রাখা যাবে না, তাহলে তুমি পরের ছবিটা করতে পারবে না। তো আমার অনুভূতি আসলে আনোয়ার ভাই সেই কথাটাই আমি মনে রাখতে চাই। আসলে এই পুরস্কারটা একটা জাস্ট একটা উৎসাহ, তার বেশি কিছু নয়। আপনি যখন চলচ্চিত্রটি নির্মাণ করেছেন তখন কি মাথায় ছিল এটি একটি চলচ্চিত্র উৎসবে জমা দিবেন এবং জমা দেবার পরে আপনি পুরস্কারটি জিতে যাবেন, এই ধরনের ভাবনা কি আগে ছিল বা বুঝতে পেরেছিলেন? যেহেতু এটা আমার একটা ক্লাস ওয়ার্ক ছিল, জি, আমাকে জাস্ট পরীক্ষায় পাশ করার জন্য ছবিটা আমরা বানিয়েছিলাম, মানে উৎসবে যাব বা এটা নিয়ে এত কিছু হবে এটা আমাদের মাথায় একদমই ছিল না। আমরা এই বিষয় নিয়ে আরো অনেক কথা বলবো, কিন্তু আমরা এর আগে এই চলচ্চিত্রের কিছু অংশ দেখে নিতে চাই। এই যে ভাই, 6 নম্বর বাড়িটা কোথায় বলতে পারবে? 6 নম্বর 6-এর কত? 6-এর কত তা তো বলতে পারবো না, মানে পুরাতন 6 নম্বর জয়চন্দ্র ঘোষলেন। আপনি কি কারো নাম জানেন? চন্দ্রদের বাড়ি। চন্দ্রদের বাড়ি? আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? আমি তো এখন কলকাতায় থাকি ভাই, কিন্তু আমার জন্মটা এখানে। কলকাতায় থাকেন, জন্ম এখানে। আচ্ছা, আপনি কি কারো নাম বলতে পারছেন না? আমার ছোটবেলার খুব ঘনিষ্ঠ বন্ধু হাবিবুর রহমান। আপনি হাবিবের ছোটবেলার বন্ধু? হ্যাঁ। আপনি কি বুড়া? হ্যাঁ। তুমি বাবা আমার ডাকনাম জানলে কি করে? আমার বাবার নাম হাবিব। তুমি হাবিবের ছেলে? দেখো তো কিরম দেখা হয়ে গেল। আমি বুড়া, হাবিবের ছোটবেলার বন্ধু। তুমি বুড়া? কাঁচাও বাবা, কাঁচাও। কতদিন পরে দেখলাম, এখানে ব্যবস্থা কর। কাকিমা, আজকাল ফ্লাইটের সময় হয়ে গেছে। না খেয়ে যাইবার দিব না বাবা, খেয়ে যাওয়ান লাগবো। কাকিমা, আজকে কিন্তু খাওয়ানোর সময় নেই, আমার ফ্লাইট ধরতে লাগবো। আজকে যাই? যাওন যাই বাবা, আও গিয়া। কাকিমা যাও নাই, আহ গিয়া।
দেখে নিলাম, খুব চমৎকার। এবার একটু শুটিং চলাকালীন অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাই। যেহেতু আমি বারবার বলছি এটা সত্য ঘটনা এবং গল্প সংক্ষেপ হচ্ছে রিয়েল এবং রিয়েলিটির একটা সংমিশ্রণ। সো গল্প সংক্ষেপের মূল ঘটনা একটা রিয়েল জায়গা, যেটা হচ্ছে পুরন ঢাকার বাংলা বাজারের জয়চন্দ্র ঘোষ লেন, যেটা বরুণচন্দ্রের জন্মভূমি ছিল যেই লেন, সেই লেনেই আমরা শ্যুট করেছি। সেই বরুণচন্দ্রের রাস্তায়, সেই বরুণচন্দ্রের বাড়িতে, সেই বরুণচন্দ্রের বন্ধুর বাড়িতে। পুরো ব্যাপারটাই পুরন ঢাকার জয়চন্দ্র ঘোষ লেনের মধ্যে সীমাবদ্ধ ছিল। আমরা জানি আপনি সাংবাদিকতা বিষয়ে অনার্স করেছেন, এরপরে চলচ্চিত্রের বিষয়ে পড়াশোনাও করেছেন। কোন সময় থেকে আপনি মনে করেছেন আপনি সিনেমা বিষয়ে কাজ করবেন, বা আপনার স্বপ্নটা কবে থেকে শুরু হয়েছিল? স্কুল লেভেলে তখন আমি কোনো একটা পত্রিকায় সত্যজিৎ রায়ের পথের পাঁচালী নিয়ে একটা আর্টিকেল পড়েছিলাম। সত্যজিৎ রায়ের মতো একজন নির্মাতা সম্পর্কে যখন আমি পড়লাম এবং তার ছবি সম্পর্কে যখন জানলাম, তখন আমার আগ্রহ জন্মালো যে আমিও কেন ফিল্ম মেকিং নিয়ে কাজ করব না। এবং আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের বাংলাদেশের ছবির অবস্থা আসলেই খুব খারাপ ছিল। তো সেই জায়গা থেকে সত্যজিৎ আমাকে এক ধরনের আকৃষ্ট করে এই মিডিয়ামে কাজ করার জন্য। তারপর আমি প্রথম হলে গিয়ে ছবি দেখি আসলে অনেক বড় হয়ে, সেটা হচ্ছে 2003 সালে আমার মেট্রিক পরীক্ষার পর। সেই সময় আমি মধুমিতা সিনেমা হলে মনের মাঝে তুমি ছবিটা দেখি। মনের মাঝে তুমি দেখার কিছুদিন আগে আমি স্টেডিয়ামে প্রথম খেলা দেখি বাংলাদেশ এবং সাউথ আফ্রিকার। সেই খেলা দেখার অভিজ্ঞতা আর সিনেমা হলে ছবি দেখার অভিজ্ঞতা আমার কাছে অনেক সিমিলার মনে হলো। কারণ সিনেমা হলের যে বড় পর্দা, সেখানে পর্দার একদিকে নায়ক আরেকদিকে নায়িকা, যেটা গ্যালারির মতো লাগলো আমার কাছে। এবং নায়ক নায়িকার একটা ছোট্ট রিয়েকশনে দর্শকের যেই প্রতিক্রিয়া, সেটা আমার কাছে মনে হলো মানে স্টেডিয়ামে 4-6 মারার পর দর্শকের যে প্রতিক্রিয়া থাকে তারই মতো। তো ওই জায়গাটা আমাকে খুব আকৃষ্ট করলো। আমার কাছে মনে হলো এটা খুব পাওয়ারফুল একটা মিডিয়াম। যেহেতু আমি ছোটোবেলা থেকে লেখালেখি করি, আমার অনুভূতি মানুষকে জানাতে ইচ্ছা করে। তো আমার কাছে মনে হলো হলে ছবি দেখার পর যে সিনেমা দিয়ে আমার অনুভূতি আমি খুব সহজে মানুষকে প্রকাশ করতে পারবো। ফিল্ম ইনস্টিটিউটে ভর্তি হবার আগে কি কখনো চলচ্চিত্র নির্মাণ করেছিলেন? ফিল্ম ইনস্টিটিউট হওয়ার আগে তো আমরা জানতাম না আমার ইনস্টিটিউট হবে। সো আমার পড়াশোনাটা, ব্যক্তিগত পড়াশোনাটা চলছিল। আমি অনেক জায়গায় ওয়ার্কশপ করছিলাম, যেখানে যা পাচ্ছিলাম সিনেমা নিয়ে পড়াশোনা করার সুযোগ সব কিছুই করছিলাম। তো এমন একটা ওয়ার্কশপ আমি শিল্পকলা একাডেমিতে করেছিলাম মুভিয়ানা ফিল্ম সোসাইটির উদ্যোগে। সেখানে আমাদের ওয়ার্কশপের পার্ট হিসাবে আমি আমার জীবনের প্রথম ছবিটা বানাই, যেটার নাম উজান যাত্রা ছিল, একটা ডকুমেন্টারি। আপনার কি মনে হয় ফিল্ম ইনস্টিটিউটে এই প্রাতিষ্ঠানিক শিক্ষাটা আপনার চলচ্চিত্র নির্মাণে কতটুকু কাজে লেগেছে? যে কোনো নতুন ফিল্ম নির্মাতাদের, চলচ্চিত্র নির্মাতাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা নেওয়াটা আমি মনে করি জরুরি। তবে প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াও মানে আপনি ভালো ফিল্ম মেকার হয়ে উঠতে পারেন। কারণ মানে ফিল্ম বানানোর জন্য আসলে প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রয়োজন নেই। কিন্তু ফিল্মের গত যে 120 বছরের হিস্ট্রি, ওই 120 বছরের ফিল্ম হিস্ট্রি জেনে ফিল্মের সাথে আপনাকে মানে এই যুগের ছবিটা বানানোর জন্য আপনাকে আসলে ফিল্ম জানতে হবে, ফিল্ম নিয়ে সিরিয়াসলি পড়াশোনা করতে হবে। সেটা কোনো প্রতিষ্ঠানে হতে পারে, আপনি ব্যক্তিগতভাবেও সেটা হতে পারে। কিন্তু ফিল্ম নির্মাণের জন্য এই বিষয়ে পড়াশোনা করাটা খুবই জরুরি। আপনি যখন কোনো চলচ্চিত্র নির্মাণ করার পরিকল্পনা করেন, তখন কোন কোন বিষয়গুলো মাথায় থাকে? কখনোই কোনো বিখ্যাত উপন্যাসিক বা গল্পকারের গল্প আমাকে আকৃষ্ট করে না। আমি সবসময় আমার নিজের গল্পটা বলতে চাই। যেহেতু আমি নিজে লিখতে পারি। এর কারণটা কি? দুর্বলতা আছে হিস্ট্রির প্রতি। হিস্ট্রি, ফিলোসফি, কবিতা, এগুলো আমার পছন্দের বিষয়। সো আমি আমার সিনেমার মধ্য দিয়ে আমার নিজের দর্শন, আমার দেশের হিস্ট্রি বা আমার নিজের ইতিহাস বা আমার নিজের কাব্যিকতাকে আমি আসলে চলচ্চিত্রে নিয়ে আসতে চাই। কিছুক্ষণ আগে আপনি আপনার প্রথম চলচ্চিত্র নির্মাণের কথা বলছিলেন। প্রথম যখন চলচ্চিত্র নির্মাণ করছিলেন সেই অনুভূতি সম্পর্কে জানতে চাই। 2013 সালে আমি আমার প্রথম চলচ্চিত্র উজান যাত্রা নির্মাণ শেষ করি। জি। উজান যাত্রা চলচ্চিত্রটাও আমার জন্য খুব ইম্পর্টেন্ট একটা চলচ্চিত্র ছিল। কারণ উজান যাত্রা চলচ্চিত্রটার গল্প ছিল ঢাকা শহর এবং এই শহরের নারীদের প্রতিদিনকার যাত্রা, বাস, রিক্সা, সিএনজি, এইসব যানবাহনে এবং পথে ঘাটে ঢাকা শহরের নারীদের যাত্রা। সো ওই ছবিটা যেহেতু ডকুমেন্টারি ছিল, আমাকে এই ছবিটা নির্মাণ করার সময় শুটিংয়ের কাজে পুরো ঢাকাটা ঘুরতে হয়েছিল। এবং আমরা অনেক সময় নিয়ে ফুল ঢাকা ঘুরে শ্যুট করেছিলাম। ওইটা আমাকে খুব বেশি ঢাকাকে চিনতে, নিজের শহর ঢাকাকে চিনতে এবং এই শহরের আরেকটা সম্প্রদায় যেটা নারী, আমি একজন পুরুষ, সো ওদের হয়ে কাজটা করতে গিয়ে মানে দার্শনিকভাবেও নারীদেরকে বুঝতে আমাকে অনেক বেশি হেল্প করেছে এবং তাদের সংকট এই শহরে।
তো অনুভূতি তো নিশ্চয়ই খুবই এক্সাইটিং ছিল সেটা, এবং খুব শিক্ষণীয় ছিল। এবার আমি আপনার বর্তমান ব্যস্ততা নিয়ে জানতে চাই। দীর্ঘদিন ধরে একটা সিনেমার স্ক্রিপ্ট এবং গবেষণার কাজ করছি, এবং স্ক্রিপ্টটা এই মুহূর্তে চূড়ান্ত। সেটি হচ্ছে 2015 সাল থেকে আমি উপমহাদেশের প্রথম চলচ্চিত্রকার হীরালাল সেনকে নিয়ে একটা চলচ্চিত্র নির্মাণের উদ্দেশ্যে গবেষণায় রত ছিলাম, এবং একটা দীর্ঘ গবেষণার পর আমরা একটা স্ক্রিপ্ট করেছি। সেটা এবার আমি সরকারি অনুদানের জন্য পূর্ণদৈর্ঘ্য প্রামাণ্য চলচ্চিত্র বিভাগে জমা দিয়েছি। যদি আমি অনুদানটা পাই, আমি হয়তো এই বছরই নেক্সট ইয়ারে কাজ শুরু করতে পারবো। এছাড়াও আমি আমার বেশ কিছু ছোট চলচ্চিত্র এবং বড় চলচ্চিত্রের স্ক্রিপ্ট অলরেডি আমার রেডি আছে। আমি আসলে একজন মানে প্রডিউসারের অপেক্ষায় আছি। ভালো একটা প্রডিউসার পেলে আমার কাছে কাজ করার মতো অনেকগুলো ম্যাটেরিয়ালই আমার হাতে আছে এই মুহূর্তে। একজন তরুণ নির্মাতা হিসেবে আপনার কি মনে হয় বাংলাদেশে বর্তমান চলচ্চিত্রের অবস্থা কেমন? আমাদের সিনেমা হল নাই, আমাদের ভালো প্রডিউসার নাই, আমাদের এখনো প্রফেশনালিজম গ্রো করে ওঠে নাই। আর বাংলাদেশের চলচ্চিত্রের সবচেয়ে পজিটিভ যে জিনিসটা আমি গত 4-5টা ছবি করতে গিয়ে যেটা দেখেছি, এখানকার মানুষ আসলে চলচ্চিত্রকে খুব ভালোবাসে, সাধারণ মানুষ। এবং আমরা যখন একটা ছবি করা শুরু করি তখন আর্থিকভাবে আমরা অনেক দুর্বল থাকি, কিন্তু ভালো একটা গল্প থাকলে, ভালো একটা স্ক্রিপ্ট থাকলে অনেকেই কিন্তু আর্থিকভাবে সহায়তা করে। সেই সহায়তার পরিমাণ খুবই ক্ষুদ্র, সেই ক্ষুদ্র সহায়তাটা কাজে লাগিয়ে আসলে অনেক কিছু করা যায়। আর এই সহায়তার পরিমাণ আস্তে আস্তে ব্যক্তি সমাজ এবং রাষ্ট্রে যখন বড় হবে, তখন নিশ্চয়ই বাংলাদেশের সিনেমা দিন দিন ভালো হবে। আপনি ব্যক্তিগতভাবে কি স্বপ্ন দেখেন চলচ্চিত্র নির্মাণ নিয়ে? চলচ্চিত্র ছাড়া আর কোনো স্বপ্ন দেখি না আসলে। আমি যা স্বপ্ন দেখি চলচ্চিত্রেই দেখি। চলচ্চিত্র নিয়ে থাকতে চাই, চলচ্চিত্র নিয়ে জীবনটা যাপন করতে চাই, এটাই আমার ইচ্ছা। অনেক ধন্যবাদ আমাদের আজকে এই অনুষ্ঠানে আসার জন্য। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে। এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বৃহত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320304। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। মার্কিন হাস্যরসিক উইল রজার্সের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, বীরত্ব সবচেয়ে ক্ষণস্থায়ী। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।